আচ্ছা, আমরা শুরু করে দেই। জি স্যার, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা আজকে কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে ডিসকাস করার কথা ছিল। তো কমপ্লেক্স ভেরিয়েবলের কোশ্চেন প্যাটার্ন আমরা একদম ফার্স্ট ডেতে বলে দিয়েছি। আর কমপ্লেক্স ভেরিয়েবলস এর একটা পিডিএফ কপি তোমাদেরকে দেওয়া ছিল। ওইখানে আমরা কোশ্চেন প্যাটার্নে যে টাইপের প্রবলেমই ছিল, প্রত্যেক টাইপেরই প্রবলেম আমরা পিডিএফ এ দিয়েছি। তো তোমরা কি দেখেছো সেই পিডিএফ কপিটা? জি স্যার, আমরা দেখেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা বেসিক্যালি দুইটা সেকশনে দিবে, কমপ্লেক্স অ্যানালাইসিস। ফার্স্ট পার্টটুকু ছিল কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন, আর সেকেন্ড পার্টটুকু ছিল কমপ্লেক্স ইন্টিগ্রেশন। তো আমরা জানি যে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে যেহেতু দুইটা সেট আসবে, সো কমপ্লেক্স ইন্টিগ্রেশন থেকে একটা সেট আসবে, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন থেকে একটা সেট আসবে। তো এখন বলো যে কোন পার্টে প্রবলেম? স্যার আমাদের হচ্ছে মানে অ্যানালিটিক্যাল ফাংশন টেস্টের একটু বেশি প্রবলেম হচ্ছে। মানে এটা থেকে কমপ্লেক্স একটু শুরু করি। ডিফারেন্সিয়েশন। জি স্যার, এটা থেকে শুরু করলে একটু বেটার হতো। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের অ্যানালিটিক ফাংশন না? জি স্যার। তারপর স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশনের এখানে আপনি কিছু ডেফিনিশন যে করতে বলেছিলেন, যে এন্টায়ার ফাংশন, সিঙ্গুলারিটি, এগুলো যদি একটু বলে দেওয়া হতো তাহলে ভালো হতো আর কি। জাস্ট আমাদের তখন আর কি এগুলো ওইভাবে পড়ানো হয়নি, তো তো আমাদের একটু প্রবলেম হচ্ছে। ওকে, আর স্যার এটা অ্যানালিটিক্যালে গেলে এটা তখন হচ্ছে আর কি। এটা হলো মানে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন। জি স্যার। আর স্যার অ্যানালিটিক্যালের ক্ষেত্রে স্যার হচ্ছে মিনলে থমসন মেথডের ক্ষেত্রে স্যার কিছু কথা ছিল, তো সো মানে তখন কনস্ট্রাকশন আর অফ কি। অ্যানালিটিক ফাংশন। জি স্যার, ওইখানে কিছু কথা ছিল, সো তখন আর কি বল। আচ্ছা, মিনলে থমসন মেথড। আচ্ছা, ওইখানে মানে তোমার শুধু সিঙ্গুলারিটি না ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলারিটি? স্যার ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলারিটি তো মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছিল, মানে ডেফিনেশন গুলো আর কি। হ্যাঁ, সিঙ্গুলারিটি তো নরমালি বোঝাই যায়। জি স্যার, ক্লাসিফিকেশনটা কি, যে ওইখান থেকে পোলটা আর হচ্ছে যে এসেনশিয়াল বা ওই জিনিসগুলো একটু বুঝতে ইয়ে হচ্ছে আর কি, ডেফিনেশন গুলো। আচ্ছা, ক্লাসিফিকেশন। আর কমপ্লেক্স ইন্টিগ্রেশন? স্যার কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্যার রেসিডিউ রেসিডিউর ক্ষেত্রে স্যার এখানে হচ্ছে যে কিছু, যেমন ডেফিনিশন অফ রেসিডিউ, দেন হচ্ছে রেসিডিউ একটা সিম্পল প্রুফ, এগুলোতে স্যার যে হচ্ছে প্রুফ গুলো করা আছে ওগুলা কি স্যার আমাদের লাগবে? না না, প্রুফ গুলো করা মানে তোমরা জাস্ট সিম্পল পোলের জন্য যে ফর্মুলাটা ফাইনালি এস্টাবলিশ করা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে। যে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যদি পোলটা সিঙ্গেল হয়, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল পোলের জন্য রেসিডিউ কি হবে সেই ফর্মুলাটা তোমাদের মাথায় রেখে, তোমাদের যেহেতু প্রবলেম আসবে, তাহলে কোন একটা প্রবলেমে যদি সিঙ্গেল পোল অ্যারাইজ করে, সেক্ষেত্রে ওই সিঙ্গেল পোলের রেসপেক্টে রেসিডিউ কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি তোমার প্রবলেমের ক্ষেত্রে রিপিটেড পোল অ্যারাইজ করে, সেক্ষেত্রে তোমাকে রেসিডিউ ফাইন্ড আউট করার যে ফর্মুলাটা আছে সেটা মনে রাখতে হবে। ডিরাইভেশনের দরকার নেই। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে প্রবলেম নেই। আর এমনি যে কসিস থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম ফর ডেরিভেটিভ, এখানে আমি বলি কমপ্লেক্স ইন্টিগ্রেশন থেকে তোমরা জাস্ট স্টেটমেন্ট গুলো শিখবে, বেশি স্টেটমেন্ট না, 4টা স্টেটমেন্ট। কসিস থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম ফর ডেরিভেটিভ, এটারই সিকোয়েন্স অ্যাপ্লাই করে কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর হায়ার অর্ডার ডেরিভেটিভ। তুমি যদি হায়ার অর্ডার ডেরিভেটিভ মনে রাখতে পারো, সেক্ষেত্রে সিঙ্গেল ডেরিভেটিভটা ওইখান থেকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আর হলো যে কসি রেসিডিউ থিওরাম ও রেসিডিউ থিওরাম,
এই 4টা স্টেটমেন্ট শিখতে হবে এবং এই 4টা স্টেটমেন্টের রেসপেক্টে আমাদের প্রবলেম শিখতে হবে। কমপ্লেক্স ইন্টিগ্রেশনে বেশি ঝামেলা নেই, ঠিক আছে। আর আমরা যে টাইপের প্রবলেম দিয়েছি ওই প্রত্যেকটা প্রবলেমেই প্রত্যেকটা স্টেটমেন্ট ইউজ করে করা আছে। সো তোমরা প্রবলেম যদি দেখে থাকো তাহলে স্টেটমেন্টের সাথে সাথে বুঝে ফেলার কথা, ঠিক আছে। জি স্যার। স্যার অ্যানালিটিক্যালটা স্যার আমরা শুরু করি, তারপর যদি হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে যদি ইন্টিগ্রাল যদি সমস্যা থাকে তাহলে তখন আর কি আমরা আবার ডিসকাস করে নিব স্যার। ওকে। তোমাদের আগে কি মার্জিয়া ম্যাডাম নিয়েছিলেন না অনুপ স্যার? অনুপ স্যার। আচ্ছা, তোমরা কি নেইবারহুড নাম শুনেছো? নেইবারহুড স্যার ডেফিনিশন গুলোতে মানে যখন আমরা সিঙ্গুলারিটি বা পোল বের করতে যেতাম তখন হচ্ছে মানে আচ্ছা, তখন পয়েন্ট নেইবারহুডের নেইবারহুডের জি স্যার ডিসকাশন। বলছিল না? আচ্ছা 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 আচ্ছা। আমরা তো ম্যাথমেটিক্স 1 এর ক্যালকুলাসে সরি ম্যাথমেটিক্স 1 এর ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিবিলিটি টেস্ট করে আসছি, মনে আছে? যে জি কোন স্যার, ওই একটা যে ফাংশনকে ফাংশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে যেটা। না না না, একদম ফার্স্টলি ম্যাথমেটিক্স 1 এর যখন আমরা ফাংশন নিয়ে ডিসকাস করেছিলাম তখন ফাংশনের ডোমেন, রেঞ্জ, ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের গ্রাফ ডিসকাস করার পর আমরা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি শুরু করেছিলাম। তো তখন ডিফারেন্সিবিলিটির কন্ডিশন ছিল যে ওই ফাংশনের রেসপেক্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু যদি এক্স্যাক্টলি ইকুয়াল আসে দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। কারণ ওই ফাংশনের রেসপেক্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তার মানে রাইট লিমিট ছিল যে কোন একটা ফাংশনের রেসপেক্টে লিমিট থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে ওই ফাংশনের রেসপেক্টে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুর উপর। যদি রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু ইকুয়াল হয় দেন উই ক্যান সে দ্যাট দ্য লিমিট এক্সিস্ট। এটা হলো লিমিটের কন্ডিশন। কন্টিনিউটি কন্ডিশন ছিল যে কোন একটা ফাংশনের রেসপেক্টে কন্টিনিউটি টেস্ট করতে হলে ওই ফাংশনে কোন একটা পার্টিকুলার ডোমেইনে ফাংশনের ভ্যালু থাকতে হবে, ওই পয়েন্টের রেসপেক্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে, দ্যাট মিন্স লিমিট এক্সিস্ট হতে হবে। এবং থার্ড কন্ডিশন ছিল যে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হবে। আর ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে ছিল যে লিমিট এক্সিস্ট হতে হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ভ্যালু ইকুয়াল হতে হবে। তো এখানেও এক্স্যাক্টলি সেম। একটা কমপ্লেক্স প্লেনে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন কনসিডার করলে যদি আমাদের ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট হয় কোন একটা পার্টিকুলার প্লেনে দেন উই ক্যান সে দ্যাট দ্য কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। এখানে ডেফিনেশন গুলো সিকোয়েন্সিয়ালি আসছে যে ফার্স্টলি আমাদের কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিবিলিটি ডিসকাস করতে হবে, দেন একটা স্মল নেইবারহুডে একটা ফাংশন কখন অ্যানালাইটিক হয় সেটা আমাদের ডিসকাস করতে হবে, দেন একটা কমপ্লেক্স প্লেনের কোন একটা পার্টিকুলার ডোমেইনের রেসপেক্টে কখন ফাংশন অ্যানালাইটিক হয় সেটা আমাদের ডিফাইন করতে হবে। বুঝতে পারছো? তার মানে অ্যানালাইটিক ফাংশন এবং এন্টায়ার ফাংশন বলেছেন। এন্টায়ার ফাংশন যেটা সেটা হলো যে আমাদের হোল কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে ফাংশন যদি অ্যানালাইটিক হয় then we can say that the given function is entire function. এখন তোমাদের প্রশ্ন হতে বের হচ্ছে স্যার অ্যানালাইটিকে তো বুঝলাম না, তাহলে এন্টায়ার বুঝে কি হবে? আমি পেছন থেকে আসতেছি যে এন্টায়ার ফাংশন হলো যে হোল কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে ফাংশন যদি অ্যানালাইটিক হয় দেন ওই ফাংশনটাকে বলা হবে এন্টায়ার ফাংশন, ঠিক আছে। আর এখানে কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিবিলিটি আর ক্যালকুলাসের সিঙ্গেল ভ্যালুড ফাংশনের যে ডিফারেন্সিবিলিটি এক্স্যাক্টলি সেম, জাস্ট লিমিট এক্সিস্ট করতে হবে। তো অ্যানালিটিক ফাংশন কোন একটা কমপ্লেক্স প্লেনের কোন একটা পার্টিকুলার ডোমেইনে ফাংশনটা অ্যানালাইটিক হতে হলে ওই ডোমেইনের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হবে। বুঝতে পারছো কথা? স্যার আরেকবার বললে ভালো। এন্টায়ার তো বুঝতে পারছো যে একটা কমপ্লেক্স প্লেন যখন কনসিডার করব সেই কমপ্লেক্স প্লেনের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক হতে হবে, এটা হলো এন্টায়ার ফাংশনের কন্ডিশন। এখন অ্যানালাইটিক হওয়ার কন্ডিশন কি হবে?
অ্যানালাইটিক হতে হলে যে একটা একটা কমপ্লেক্স প্লেনে যখন একটা পার্টিকুলার ডোমেইন কনসিডার করব, সেই ডোমেইনের ইচ এন্ড এভরি পয়েন্টে যদি ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, দেন সেই ফাংশনটাকে বলা হবে অ্যানালাইটিক ফাংশন। বুঝতে পারছো? আচ্ছা আমি দেখাই। আচ্ছা, f of z be any complex valued function, then f of z is said to be differentiable at z naught if f, this is z naught. F of z be any complex valued function, then f of z is said to be differentiable if f prime z naught equals to limit z tends to 0, f of z plus z del z minus f of z divided by del z exist. A limiting value যদি exist করে, then the function is differentiable. A z absolute value of z minus z naught less than delta. Delta is any like positive number which is near about 0. So এটা কি রিপ্রেজেন্ট করে বলতে পারবে? Absolute value of z minus z naught less than delta. আচ্ছা তার আগে এটা বলো যে absolute value of z minus 1 equal to 2, এটা কি রিপ্রেজেন্ট করে? মানে স্যার কোন ধরনের ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে এমন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার সার্কেলে সার্কেল। এটা কিভাবে আসে দেখো, তার মানে x plus iy minus 1 equals to 2, সো এটাকে লেখা যাবে x minus 1 plus i y equals to 2, সো এটাকে লেখা যাবে x minus 1 whole square plus y square equals to 2, সো এটাকে লেখা যাবে যে x minus 1 whole square plus y square equals to 2, সো এটা 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 কিসের ইকুয়েশন? স্যার সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশন যার সেন্টার কত সেন্টার হবে? 1 0 আর রেডিয়াস হচ্ছে 2। Radius 2. তার মানে absolute value of z minus 1 equals to 2 represents a circle of center 1 0 radius 2. তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে বলো তো এখন? Absolute value of z minus z naught less than delta. এটাও তো আমাদের সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, তাই না? জি স্যার। এখন এটা যদি আমাদের সার্কেলকে রিপ্রেজেন্ট করে, তাহলে লেস দেন ডেল্টা মানে কি? তার মানে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, তার মানে এটা হলো আমাদের একটা কমপ্লেক্স প্লেন, একটা পার্টিকুলার ডোমেইন, এন্ড দিস ইজ z নট, ঠিক আছে, এন্ড দিস ইজ স্মল ডেল্টা, ঠিক আছে। তো এই absolute value of z minus z naught is less than delta represents a neighborhood of any complex number z. দেখো এই যে এখানে যে পয়েন্টগুলো, এগুলো তো আমাদের কমপ্লেক্স প্লেনের পয়েন্টস, তাই না? জি স্যার, ফুল কমপ্লেক্স প্লেন। হ্যাঁ, হোল মানে আমরা একটা কমপ্লেক্স প্লেনের পার্টিকুলার ডোমেইন কনসিডার করেছি, হ্যাঁ। তাহলে এই অ্যাবসোলিউট ভ্যালু অফ z মাইনাস z নট লেস দেন ডেল্টা যেহেতু সার্কেলকে রিপ্রেজেন্ট করে, সো এটা আমরা ড্র করলাম যার স্মল রেডিয়াস হলো ডেল্টা। তাহলে এই দিস ইজ z নট, তাহলে এই z নট এর সারাউন্ডিংস পয়েন্ট গুলো কি? তোমার নেইবারহুড হবে না? জি স্যার। তার মানে নেইবারহুড। হ্যাঁ, তার মানে কোন একটা ফাংশন যদি এই নেইবারহুডের রেসপেক্টে অ্যানালাইটিক হয়, তাহলে এই নেইবারহুডের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হবে, ঠিক আছে। আর ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশন কি, যে আমাদের এই লিমিট এক্সিস্ট করতে হবে, বুঝনি? জি স্যার, বাট ওই নেইবারহুডের ব্যাপারটা আরেকটু বললে ভালো হতো। নেইবারহুড, আচ্ছা স্যার সার্কেলটা থেকে ওই যে কমপ্লেক্স প্লেনটা থেকে বললে হতো, মানে জেড নট জেড আর হচ্ছে হলো ডেল রেডিয়াস। এটা এটা আর স্যার ওই যে সার্কেলটা আপনি ড্র করলেন না, মানে কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ, প্লেন, এটা আর কি। এখানে হচ্ছে নেইবারহুডটা জেড নটের রেসপেক্ট। তার মানে না, আমরা তো ডেল্টা ইজ এনি স্মল নাম্বার হুইচ ইজ নিয়ার অ্যাবাউট জিরো, তার মানে স্মল ডেল্টার রেসপেক্টে আমাদের নেইবারহুড ডিফাইন করতে হবে। যে আমাদের যদি একটা লার্জ সার্কেল কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের নেইবারহুড গুলো ইনফাইনাইট নাম্বার অফ নেইবারহুডস থাকবে। সেক্ষেত্রে যদি আমরা স্মল ডেল্টা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এই জেড নট এর সারাউন্ডিংস যে পয়েন্ট গুলো, এগুলোই হলো যে দ্য নেইবারহুড অফ জেড নট। এখন কোন একটা ফাংশন সে f of z is said to be analytic with respect to z minus z naught if it is analytic in the neighborhood of z naught. তার মানে এই z naught পয়েন্টে যে স্মল রেডিয়াসে যে নেইবারহুড পয়েন্ট গুলো থাকবে,
সেই নেইবারহুডের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় দেন দ্য গিভেন ফাংশন এফ অফ জেড ইজ অ্যানালাইটিক। এটা হলো নেইবারহুডের রেসপেক্টে ডেফিনেশন। তোমাদের আসবে ইন জেনারেল ডিফাইন অ্যানালাইটিক ফাংশন। এখন সেটা কি নেইবারহুডের রেসপেক্টে লিখেছো না কমপ্লেক্স প্লেনের একটা পার্টিকুলার ডোমেইনের রেসপেক্টে লিখেছো, সেটা কোনো বিষয় না। আর যদি এটা একটা কমপ্লেক্স প্লেন হয় তাহলে এই কমপ্লেক্স প্লেনের যদি একটা পার্টিকুলার ডোমেইন কনসিডার করি, সে দিস ইজ দ্য ডোমেইন অফ কমপ্লেক্স প্লেন। সো এই কমপ্লেক্স প্লেনের এই পার্টিকুলার ডোমেইনের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন যদি অ্যানালাইটিক হয়, ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, then we can say that the given function is analytic throughout the domain D. আর যদি টোটাল কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে ফাংশন অ্যানালিটিক হয়, then we can say that the given function is entire function. বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই f of z equals to z square, এটা কি এটা তো আমরা জানি যে নরমালি f prime z equals to twice z, তার মানে z এর এমন কোনো ভ্যালু নেই যার জন্য f prime z আনডিফাইন্ড হবে। তার মানে টোটাল কমপ্লেক্স প্লেনের ইচ এন্ড এভরি পয়েন্টে এই ফাংশনের যেহেতু ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট, দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন f of z equal to z square is an entire function. ঠিক আছে? এই যে জি স্যার। যে ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ডেরিভেটিভ অফ এ কমপ্লেক্স ফাংশন, দ্যাট মিন্স দ্য লিমিট এক্সিস্ট। তারপর ডেফিনেশন অফ অ্যানালাইটিক ফাংশন এট এ পয়েন্ট, এ সিঙ্গেল ভ্যালুড কমপ্লেক্স ফাংশন f of z is said to be analytic at a point z naught if it is differentiable in some neighborhood of z naught. তার মানে z naught পয়েন্টে অ্যানালাইটিক হতে হলে সেই ফাংশনটা z naught এর যে নেইবারহুড থাকবে সেই নেইবারহুডও ডিফারেন্সিয়েবল হতে হবে। So definition of analytic function, a single valued complex function f of z is said to be analytic in a domain D in a complex plane if it is analytic at each and every point of the domain D. ঠিক আছে? আর entire function, a complex function f of z is said to be entire if it is analytic in the whole complex plane. বুঝতে পারছো? জি স্যার, তাহলে এখন তাহলে ডেফিনেশন গুলো স্যার। ডেফিনেশন লেখা যাবে? জি স্যার। আচ্ছা, তারপর হলো যে মিলনে থমসন মেথড, এটা বেসিক্যালি কনস্ট্রাকশন অফ অ্যানালাইটিক ফাংশন ইউজ করতে আমাদের এই মেথড ফাইন্ড আউট করতে এই মেথড ইউজ করতে হয়। তো মিলনে থমসন মেথডের স্টেটমেন্ট মনে আছে? আমরা স্টেটমেন্টটা লিখছি, মিলনে থমসন মেথড when uxy is given, মিলনে থমসন মেথড bxy is given। তো এটা আসবে u1 xy is equal to del u by del x and u2 xy del u by del y, then f prime z equals to u1 z0 minus I u2 z0 and v1 equals to del v by del x and v2 equals to del v by del y. So f prime z equals to I v1 z0 minus I v2 z0। ঠিক আছে? এখন এই স্টেটমেন্টে কোথায় বোঝানি, আমি কি একটা পার্টিকুলার প্রবলেম দেখাবো মিলনে থমসন মেথড ইউজ করে করা? মিলনে জি থমসন স্যার, মেথড, দেখালে একটু ইজি হবে। ওকে। আচ্ছা, এটা তো স্ক্রিন
আচ্ছা দেখো এখানে এক্সাম্পল 21 এর যে প্রবলেমটা, যে ফাইন্ড এ ফাংশন b such that f of z equals to u plus iv is analytic and express it in terms of z. If u equals to 3x square y plus 2x square minus y cube minus 2y square. ঠিক আছে, এটা হলো আমাদের গিভেন প্রবলেম, যেখানে আমাদের অ্যানালাইটিক ফাংশন ফাইন্ড আউট করতে হবে। অ্যানালাইটিক ফাংশন শুধু ফাইন্ড আউট করলেই হবে না, আমাদের অ্যানালাইটিক ফাংশনকে ইন টার্মস অফ জেড এক্সপ্রেস করতে হবে, যেখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে সলিউশন দেখো, u equals to 3x square y plus 2x square minus y cube minus 2y square. This is equation number 1. তো আমরা তো টোটাল ডিফারেন্সিয়েশনটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি পার্শিয়াল ডেরিভেটিভস এ, যে z is a function of xy, then dz equals to del u by del x into dx plus del u by del y into dy। টোটাল ডিফারেন্সিয়েশনে আমরা যখন টি ডায়াগ্রাম শিখেছি, মনে পড়ে কি একটু একটু? জি স্যার, টোটাল ডিফারেন্সিয়েশন, জি স্যার। টোটাল আমরা এটা শিখেছি হলো যে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যখন টি ডায়াগ্রাম ইউজ করে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ফাইন্ড আউট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন এর একটা ফর্মুলা লিখেছি, যেটা আমাদের টি ডায়াগ্রাম থেকেও আসে। সেটা ছিল ওইখানকার রেসপেক্টে যে z is any function of x and y, so dz equals to del x by del z by del x into dx plus del z by del y into dy। তো এখানে যেহেতু u is given, so v লেখা যাবে dv equals to del v by del x dx plus del v by del y into dy। এরপরে কসি রাইমান ইকুয়েশনটা আমাদের শিখতে হবে। কসি রাইমান ইকুয়েশন, del u by del x equals to del v by del y and del u by del y minus del v by del x. So u কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, u কে y এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে, দেন আমার কসি রিমান ইকুয়েশন ইউজ করে তারপর এই ভ্যালুটা আসবে, dv equals to this। এখন এখানে লেখা আছে যে ইকুয়েশন 4 is an exact। আমরা জানি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন এক্সাক্ট হবে? সে mdx plus ndy is said to be exact if del m by del y equals to del n by del x। মনে আছে? জি স্যার, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে করেছিলাম স্যার, এক্সাক্ট ফাংশন। এক্সাক্ট কখন হবে? যে mdx plus ndy equals to 0 is the general form of the first order and first degree differential equation। So এই ইকুয়েশনটা তখনই এক্সাক্ট হবে যখন আমাদের del m by del y equals to del n by del x এই কন্ডিশন স্যাটিসফাই করে। ঠিক আছে, এখন ধরো তুমি এই যে dv equals to যেটা আসছে না, এই 3y স্কয়ার প্লাস 4y মাইনাস 3x স্কয়ার, এটাকে m কনসিডার করো। এটাকে যদি m কনসিডার করো, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 6y প্লাস 4। 6y প্লাস 4। আর সেকেন্ড কম্পোনেন্টটাকে m কনসিডার করো, তাহলে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, কত আসবে? স্যার 6x প্লাস 4 আসবে, সরি 6y প্লাস 4 যদি x এক্সাক্ট এর, ইকুয়াল না? জি স্যার। ইকুয়াল, দ্যাটস ওয়াই দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্সাক্ট। তো তোমার এখানে টেস্ট করার প্রয়োজন নেই, কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের রেসপেক্টে যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেটা অটোমেটিক্যালি এক্সাক্ট হবে। আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফার্স্টলি এক্সাক্ট কিনা সেটা টেস্ট করে আসছি, দেন এক্সাক্ট হলে সেটা সলিউশন আমরা ফাইন্ড আউট করছি একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে। তো এখানে অটোমেটিক্যালি এক্সাক্ট হবে, সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, টেস্টেরও প্রয়োজন নেই। সো আমরা জানি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশন এক্সাক্ট হলে সেই এক্সাক্ট এর সলিউশন ফাইন্ড আউট করতে হয় ইন্টিগ্রেশন y কনস্ট্যান্ট m dx প্লাস অনলি দোজ টার্মস অফ n ফ্রি ফ্রম x। মনে আছে? জি স্যার, এক্স ফ্রি টার্ম গুলো যেগুলো শুধু x সেগুলোকে x হচ্ছে। x ফ্রি যে টার্ম গুলো থাকবে, তাহলে দেখো y dv কে ইন্টিগ্রেট করলে v আসবে, তারপর y কনস্ট্যান্ট m এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দাও প্লাস অনলি দোজ টার্মস অফ n ফ্রি ফ্রম x। তাহলে x ফ্রি কোনো টার্ম আছে এখানে? না স্যার, তার মানে কোনো টার্ম নেই। ইনটু 0 ইনটু dy, তাই না? তাহলে এখানে y কনস্ট্যান্ট, তার মানে y কে কনস্ট্যান্ট ধরে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 3y কে কনস্ট্যান্ট ধরে dx কে ইন্টিগ্রেট করলে আসবে x,
4y কে কনস্ট্যান্ট ধরে dx কে ইন্টিগ্রেট করলে আসবে x, আর 3x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসবে x কিউব বাই 3, 3 ক্যান্সেল হবে, x কিউব প্লাস c ইজ অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে v পেয়ে গিয়েছি না? জি স্যার, কি চলে আসছে। এখন প্রশ্ন হলো যে এখানে তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অ্যানালিটিক ফাংশন f of z ইন টার্মস অফ z। এখন আমরা যখন খাতা দেখি তখন স্টুডেন্টরা যেটা করে যে যেহেতু f of z ইকুয়ালস টু u প্লাস ib, f of z ইকুয়ালস টু u প্লাস ib, তাহলে u এর ভ্যালু যেহেতু কোশ্চেনে গিভেন আর b যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে f of z ইকুয়ালস টু u প্লাস ib, u আর b এর ভ্যালু সাবস্টিটিউট করে রেজাল্ট লিখে দিই। কিন্তু ভাই u আর b এর ভ্যালু যদি আমরা সাবস্টিটিউট করে দেই, তাহলে f of z টা কিন্তু ইন টার্মস অফ xy হচ্ছে, নট z। বুঝতে পারছো কথা? জি স্যার, মানে জেড এর রেসপেক্টে আর কি তখন আর কনভার্ট হচ্ছে না, এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তার মানে এই z এর রেসপেক্টে কনভার্ট করার জন্য আমাদের মিনলে থমসন মেথড ইউজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। আর তো স্যার মিনলে, এখানে স্যার এখানে মিলনে থমসনটা কি স্যার বই যে হচ্ছে ডিরাইভ করে হচ্ছে ম্যাথটা করেছে এভাবে করা লাগবে, নাকি হচ্ছে আমরা মানে একটু কম লাইনেও করতে পারবো, মানে সূত্রগুলো যেহেতু। তোমরা বইয়ে তো জাস্ট ডিরাইভেশন দেওয়া আছে, প্রুফ দেওয়া আছে, তোমার জাস্ট স্টেটমেন্টটা মনে রাখতে হবে এবং স্টেটমেন্টে যে কম্পোনেন্ট গুলো চাওয়া হয়েছে সেগুলোই ফাইন্ড আউট করবে। যেমন এই যে প্রবলেমটা দেখাচ্ছে, এটা এই প্রবলেমে আমাদের ইউ এক্স ওয়াই ইজ গিভেন, তাহলে এখানে আমাদের মিললে থমসন মেথড ফার্স্টেরটা হবে যে ইউ এক্স ওয়াই ইজ গিভেন। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই তো আমরা ফার্স্টলি বের করে আসছি। সো এখন এই মিনলে থমসন মেথড ইউজ করে দেখো f প্রাইম z ইকুয়ালস টু u1 z0 মাইনাস i u2 z0। তো u1 xy ইজ ইকুয়াল টু আগে আগে দেখো 6xy প্লাস 4x আসছে, তাহলে u x এর রেসপেক্টে z, y রেসপেক্টে 0 সাবস্টিটিউট করলে কত আসবে? 4z। তারপর u2 xy কত আসে? 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 4y। তাহলে x এর রেসপেক্টে z, y রেসপেক্টে 0 সাবস্টিটিউট করলে আসবে 3z স্কয়ার। এই দুইটা ভ্যালু আমাদের f প্রাইম z এ সাবস্টিটিউট করে দাও। যেহেতু f প্রাইম z ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি অর্ডার রিডিউস হয়ে যাবে, অর্ডার রিডিউস হয়ে আমাদের অ্যানালাইটিক ফাংশন আসবে f অফ z। তাহলে এটাকে z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে যেটা আসবে সেটাই তো রেজাল্ট। তো খুবই ইজি প্রবলেম। জি স্যার, মানে অ্যাকচুয়ালি আমাদের স্যার প্রবলেমটা যেখানে হয়েছিল যে আমরা এর আগে যখন করেছিলাম, তো ওই যে সম সিরিজের বইতে অ্যানালিটিক ফাংশন হচ্ছে মানে মিলনের ফাংশনটাকে রেফার না করে কিছু মেথড দেখলাম যে ফাংশন অফ এক্স ওয়াই জায়গায় হচ্ছে হলো জেড জিরো হচ্ছে কনসিডার করে ওরা ম্যাথ গুলো করে দিচ্ছে, তো এর জন্য আর কি কনফিউজ হয়ে গেছিল। তো মানে z এর জিরো সেটা তো মিলনে থমসন মেথড থেকে আসছে, হয়তোবা এই ফর্মুলা দিয়ে প্রবলেম করেছো, বাট সেটাতে মিলনে থমসন মেথড সেটা হয়তো শিখোনি, বিষয়টা এরকম হতে পারে। জি স্যার স্যার। ওগুলো তো হচ্ছে স্যার মানে এক্স ইজ ইকুয়াল টু জেড আর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ধরে সেটা হচ্ছে স্যার নর্মালি ইউ আর ভি এর যে ভ্যালুটা আমরা পেয়েছি, ইউ এর ভ্যালুটা তো দেওয়া ছিল আর ভি এর ভ্যালুটা বের করেছি, সেখানে বসিয়ে তারপর স্যার যে ভ্যালুগুলো আছে ওগুলো ডিরেক্টলি এফ অফ জেড এর ইউ প্লাস আই বি তে বসিয়ে দিয়েছে। কিন্তু স্যার মিলনে থমসন মেথডে যেটা দেখছি স্যার ওখানে হচ্ছে মানে স্যার ডিফারেন্সিয়েট করে দেন হচ্ছে সেটা এফ অফ জেড এ ইউজ করছে। হ্যাঁ, মানে প্রশ্নটা হলো যে তোমার ইউ ইউ ফাংশনটা তো গিভেন ছিল, জি স্যার। দেন ইউ রেসপেক্ট আমরা বি ফাইন্ড আউট করেছি না, আর তোমার কোশ্চেনে বলা ছিল যে ফাইন্ড দ্য অ্যানালাইটিক ফাংশন f of z in terms of z। তাহলে এখানে u is a function of xy, b is also a function of xy, so u এর ভ্যালু, u and v এর ভ্যালু যদি তুমি f of z এ সাবস্টিটিউট করো, f of z কে in terms of xy আসছে না, বাট আমাদের f of z in terms of z এ এক্সপ্রেস করতে হবে। সো z এ এক্সপ্রেস করতে হলে তো আমাদের মিলনে থমসন মেথড লাগবে। এখন কারো যদি মনে হয় স্যার মিলনে থমসন মেথড করব না, আমরা জানি যে x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু জেড, সো এই x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু জেড সাবস্টিটিউট করলে সেটাকে ইন টার্মস অফ জেড এক্সপ্রেস করা সো ডিফিকাল্ট, সেজন্যই ডিরেক্টলি আমরা মিলনে থমসন মেথড ইউজ করি, যেটা অটোমেটিক্যালি আমাদের ইন টার্মস অফ জেড এক্স এ এক্সপ্রেস হয়ে আসবে। বুঝতে পারছো? জি স্যার। তার মানে এই শুধু এই দুইটা স্টেটমেন্ট মনে রাখবে, হ্যাঁ, যে f prime z equals to u1 z0 plus u1 z0 minus I u2 z0 for when u xy is given, আর যদি b xy is given হয় তাহলে f prime z equals to I b1 z0 minus I b2 z0। এখানে মানে ক্যালকুলেশন খুবই সিম্পল ক্যালকুলেশন,
জাস্ট এক্স এর রিপ্লেসমেন্টে জেড, ওয়াই রিপ্লেসমেন্টে 0 সাবস্টিটিউট করে যে ভ্যালুটা আসবে সেটা মিললে থমসন মেথডে সাবস্টিটিউট করে ইন্টিগ্রেট করলে অটোমেটিক অ্যানালিটিক ফাংশন চলে আসবে। ঠিক আছে, আর এখানে যে প্রবলেমটা দেখো, এখানে ইউটা কি আমাদের পলিনোমিয়াল ফাংশন না? এক্সাম্পল 21 এর 1 জি স্যার, পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন। সো পলিনোমিয়াল ফাংশনে ডিফারেন্সিয়েশন করা কিন্তু ইজি। এখানে যদি তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ইজি হলেও আলটিমেটলি সেটার যখন আমরা এক্সাক্ট প্রুফ করে ইন্টিগ্রেট করব তখন সেটা অনেক কমপ্লেক্স ফর্মে চলে আসে। তো সেই কারণে আমরা জাস্ট ওই প্রবলেম গুলো ইগনোর করবো, আমরা শুধু পলিনোমিয়াল ফাংশনের রেসপেক্টেই অ্যানালাইটিক ফাংশন কনস্ট্রাক্ট করা শিখব। বুঝতে পারছো কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে কয়েকটা কম্পোনেন্ট থাকতে পারে, হ্যাঁ, যে ইউ ইজ গিভেন, প্রুভ দ্যাট ইউ ইজ হারমোনিক, ফার্স্ট পার্ট, হ্যাঁ। সেকেন্ড পার্ট হলো যে ফাইন্ড দ্য ফাংশন বি অফ ইউ হোয়ার ভি ইজ কনজুগেট হারমোনিক, বের করা যাবে না? জি স্যার। তারপর থার্ড পার্ট হলো যে ফাইন্ড দ্য অ্যানালিটিক ফাংশন এফ অফ জেড ইন টার্মস অফ জেড। তিনটা পার্ট। তাহলে প্রথমটা হারমোনিক ফাংশন প্রুভ করার জন্য কি করতে হবে আমাদের? হারমোনিক ফাংশন প্রুভ করতে হলে ফাংশনটা ডেফিনেটলি আমাদের ল্যাপ্লাসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাই তো? জি স্যার, ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা স্যাটিসফাই করলে হবে। এই যে এখানে যে সলিউশন দেওয়া যে প্রবলেমটা, এখানে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ারের ভ্যালু কত আসবে বলো তো? স্যার কোন ভ্যালুটা? এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, 6x। জি স্যার। অনলি 6x আসবে? ও স্যার, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার বলছিলাম স্যার, ওটা হবে 6y + 4। 6y + 4, ওকে। আর ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার? ওটা 6x হচ্ছে না ডেল স্যার, সরি স্যার, ওটা হচ্ছে -6y - 4। তাহলে আমরা যখন অ্যাড করে দিব তখন কি রাইট, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার, তাহলে অ্যাড করে দিলে কি রাইট হ্যান্ড সাইড 0 হচ্ছে না? জি স্যার। তাহলে ডেফিনেটলি ইউ স্যাটিসফাইজ দ্য ল্যাপ্লাসেস ইকুয়েশন সো দ্যাট ইউ ইজ হারমোনিক, ফার্স্ট পার্ট প্রুফ হয়ে গেল। আর এই টোটাল ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন ইউজ করে আমরা কনজুগেট হারমোনিক ফাংশনের ভ্যালু ফাইন্ড আউট করব, দেন মেইনলি থমসন মেথড ইউজ করে আমরা অ্যানালাইটিক ফাংশন কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, করা যাবে? জি স্যার। স্যার এখানে একটু এক্সাম্পল 7টা যদি দেখুন তাহলে একটু ভালো। মানে এই পার্টগুলো স্যার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। এক্সাম্পল 7? জি স্যার, মিললে থমসনের পরের যে ম্যাথটা দেওয়া আছে সেটা অ্যানালিটিক্যাল ফাংশনের স্যার। এক্সাম্পল 7 না? জি স্যার, এটার আচ্ছা। পার্টগুলো আর স্যার সলভটা বুঝতে স্যার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু এক্সপ্লেইন করে এখানে হ্যাঁ, এটা দেখো যে প্রুভ দ্যাট দ্য ফাংশন f of z equals to uxy plus ibxy where f of z is continuous। ঠিক আছে, f of z is a piecewise function। piecewise ফাংশন তো জানো, একটা হোল ডোমেইনের রেসপেক্টে ডোমেইনকে যখন ডিভাইড করবে তখন ইচ এন্ড এভরি ডোমেইনের রেসপেক্টে যখন ফাংশন ডিফাইন করা থাকবে দেন দ্যাট ফাংশন ইজ এ পিসওয়াইজ ফাংশন। মনে আছে? জি স্যার, কিছু কিছু। তার মানে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন কি পিসওয়াইজ ফাংশন কিনা বলো তো? অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন কি পিসওয়াইজ ফাংশন? 100% পিসওয়াইজ ফাংশন, কারণ আমরা জানি যে অ্যাবসোলিউট ভ্যালু অফ x equals to x when x greater than 0 and -x when x less than 0 and absolute value of x equals to 0 when x equals to 0। তার মানে এই তিনটা ডোমেইনকে যখন মার্জ করব তখন ডোমেইন হবে দ্য সেট অফ রিয়েল নাম্বারস। আবার এই ডোমেইনকে যখন ডিভাইড করব তখন তিনটা তিনটা মানে তিনটা পার্টে ডিভাইড হয়ে যাবে, একটা হবে x greater than 0, x less than 0 এবং x equals to 0, এবং তিনটার জন্য আলাদা আলাদা ফাংশন ডিফাইন করা আছে। সো অ্যাবসলিউট ভ্যালু অফ x is piecewise function, so here f of z is the piecewise function। prove that f of z is continuous and it satisfies the Cauchy-Riemann equations at origin-এ Cauchy-Riemann equation satisfy করতে বলছে and f prime z does not exist here। তাহলে যে ফাংশনটা আছে f of z এটাকে
রিয়েল এন্ড ইমাজিনারি পার্টে ইকুয়েট করতে পারবে? জি স্যার, রিয়েল আর ইমাজিনারি তো হচ্ছে ডিভাইড করতে পারবো স্যার। হ্যাঁ, তার মানে ইউএক্সওয়াই এবং বিএক্সওয়াই ভ্যালু পেয়ে গেছি। তাহলে দেখো এখানে লেখা আছে যে হিয়ার বোথ ইউএক্সওয়াই এন্ড বিএক্সওয়াই আর রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন জানো? রেশনাল ফাংশন নাম শুনেছো? মানে স্যার অনেকটা কনজুগেটের মতোই, মানে জাস্ট না সাইন চেঞ্জ। না, রেশনাল ফাংশন হলো যে কোন একটা ফাংশনকে যখন দুইটা পলিনোমিয়াল ফাংশন রেশিও আকারে এক্সপ্রেস করা যায়। রেশনাল নাম্বার মূলদ সংখ্যা শুনোনি? যে মূলদ সংখ্যা মানে ওই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলা যাবে যে সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার রেশিও আকারে লেখা যায়। মনে নেই? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে রেশনাল ফাংশন হবে যে যে ফাংশনকে দুইটা পলিনোমিয়াল ফাংশন রেশিও আকারে এক্সপ্রেস করা যায় সেই ফাংশনটাকে বলা হবে রেশনাল ফাংশন। তো দেখো এখানে রেশনাল ফাংশন ইউ এন্ড বোথ আর রেশনাল ফাংশন এন্ড হুইচ আর কন্টিনিউয়াস এক্সেপ্ট z নট ইকুয়ালস টু 0। দেখো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমরা 0 সাবস্টিটিউট করি, ইউ আর ভি এর ভ্যালু পাওয়া যাবে? না স্যার। তো জেড যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয় এক্স প্লাস আই ওয়াই, তোমরা এটা জানো যে জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হুইচ ইজ রিপ্রেজেন্টস দ্য অর্ডারড পেয়ার এক্স ওয়াই। স্যার আবার যে কোশ্চেনটা আবার একটু। মানে z is equal to x plus iy is the standard form of complex number. Z equals to x plus iy জি স্যার। is the standard form of a complex number which is can be represented as the ordered pair in the two-dimension plane. Ordered pair আকারে স্যার। প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার কি লেখা যাবে না? জি স্যার, লেখা যাবে স্যার। তো এখানে যদি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 হয় তাহলে আলটিমেটলি z এর ভ্যালু কত হবে? 0 0 না? জি স্যার, প্লেনে 0 0 হয়ে যাবে। হ্যাঁ, তো x আর y এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ফাংশন যেহেতু আনডিফাইন্ড, তাহলে the function is continuous for all points except z not equals to 0. বুঝতে পারছো? তার মানে z equals to 0 এর জন্য ফাংশন আনডিফাইন্ড হচ্ছে। বুঝনি? আমি জি ধরো স্যার, মানে আনডিফাইন্ড বলে হচ্ছে দেন বাকি পয়েন্টগুলোর জন্য আর কি কন্টিনিউয়াস। এখানে ফার্স্টলি যে u and b both are rational function and both are defined for all z except z equals to 0. So the function u and b are continuous for all values of z except z not equals to 0. So that the function is continuous except z equals to 0. ঠিক আছে? জি স্যার। আবার দেখো পিসওয়াইজ ফাংশনের সেকেন্ড কন্ডিশন দেখো যে f of z equals to 0 z equals to 0. তাহলে z is equal to 0 এর জন্য ফাংশনের ভ্যালু কত হচ্ছে? 0 না? 0 হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লেক্স প্লেনের আমরা প্রথমে ফার্স্ট কন্ডিশনে z equals to 0 এর জন্য কোনো ভ্যালু পাইনি, বাট সেকেন্ড কন্ডিশনে তো z equals to 0 এর জন্য f of z এর ফাইনাইট ভ্যালু 0 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি না যে কমপ্লেক্স প্লেনের ইচ এন্ড এভরি z এর জন্য ফাংশন ডিফাইন? জি স্যার, প্রতি পয়েন্টের জন্য ডিফাইন হবে। প্রতিটা পয়েন্টের জন্য ডিফাইন হচ্ছে না? তাহলে জি প্রতিটা স্যার। পয়েন্টের জন্য যেহেতু ডিফাইন, তাহলে আমরা কি বলতে পারি না দ্য গিভেন ফাংশন f of z is continuous? জি স্যার, এট এভরি পয়েন্ট হচ্ছে z এর কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, ইচ এন্ড এভরি পয়েন্টে যেহেতু ভ্যালু পাওয়া যাচ্ছে, সো দ্যাট f of z is continuous. এটা হলো ফার্স্ট পার্ট। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পার্ট যেটা সেটা হলো যে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন থেকে আসছে যে ডেল বাই ইউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে তোমাদের এত ডিটেইল লিখতে হবে না। হ্যাঁ, তো যেমন ফার্স্টলি ডেফিনেশন দিয়ে শুরু করেছে ডেল বাই ডেল ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। তো যেহেতু তোমাকে অরিজিনাল রেসপেক্টে প্রশ্নে আছে যে Cauchy-Riemann equations are satisfied at origin, তাহলে অরিজিনাল রেসপেক্টে যখন Cauchy-Riemann equations ভেরিফাই করবে তখন xy should be 0. So del u by del x কত আসবে? লিমিট del x tends to 0 u del x 0 মাইনাস, তুমি জাস্ট এখানে এক নাম্বার ইকুয়েশনটা আছে না, জি স্যার, এক নম্বর ইকুয়েশন। এই এক নাম্বার ইকুয়েশনটা জাস্ট উই নো দিয়ে লিখবা যে del u by del x equals to limit x tends to 0 u x 0 minus u 0 0 divided by x.
তাহলে এখানে ইউ এক্স ওয়াই এর ভ্যালু তো জানো, জাস্ট এক্স এর রিপ্লেসমেন্টে এক্স, ওয়াই রিপ্লেসমেন্টে 0 সাবস্টিটিউট করলে দেখো ভ্যালু আসবে এক্স, আর এক্স এর ভ্যালু 0, ইউর ভ্যালু 0 0 সাবস্টিটিউট করলে কত আসে? 0 না? জি স্যার, 0 চলে আসবে। আমি একটু দেখাই, হ্যাঁ 109 নাম্বার তো আসলে এটা বড় প্রবলেম তো, আর এগুলো দেখো এখানে আমরা কি পেয়েছি, ইউ 0 0 ইকুয়ালস টু 0, বি 0 0 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে we know that at origin del u by del x equals to limit x tends to 0 u x 0 minus u 0 0 divided by x. So we have u x y equals to this, then just replacing y by 0, then u x 0 equals to x, and এটা আমরা just second differentiation এর জন্য বের করেছি u 0 y equals to minus y, and also given that u 0 0 equals to 0. তাহলে এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দাও, ux0 ভ্যালু আসছে x, u00 ভ্যালু আসছে 0, so x minus 0 by x equals to 1, so del u by del x equals to 1. বুঝতে পারছো? জি স্যার। আবার যখন del u by del y বের করবে, জাস্ট ইন্টারচেঞ্জিং x and y, so u0y minus u00 divided by y, so u0y এর ভ্যালু আসছে minus y, so minus y minus 0 divided by y, which is minus 1. তো এরকম ভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট বের করতে পারবে না? এই যে del v by del x বের করেছে, del v by del y বের করেছে, এন্ড ফাইনালি del u by del x এর ভ্যালু আসছে 1, তো এখানে del v by del y এর ভ্যালু আসছে 1, আবার del u by del y এর ভ্যালু আসছে -1, এখানে del v by del y এর ভ্যালু আসছে 1, so del u by del y equals to minus del v by del x. So these are the these are the Cauchy-Riemann equations. So the function, given function f of z satisfies the Cauchy-Riemann equation at origin. লেখা যাবে? জি স্যার, অরিজিনে তখন স্যাটিসফাই করে। তবে Cauchy-Riemann equations কিন্তু আমাদের অ্যানালিটিক ফাংশন ফাইন্ড আউট করতেও Cauchy-Riemann equations লাগবে, কারণ আমাদের যে টোটাল ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা থাকে সেখানে আমাদের ভ্যালুগুলো সাবস্টিটিউট করতে হয়। আর থার্ড পার্ট হলো যে এখানে বলা আছে যে f prime z does not exist there, তার মানে কোন একটা ফাংশনে ডিফারেন্সিবিলিটি টেস্ট করতে হলে আমাদের দুইটা ডিফারেন্ট পাথ কনসিডার করতে হবে। যদি দুইটা ডিফারেন্ট পাথ কনসিডার করার পর এক্স্যাক্টলি সেম ভ্যালু আসে, then we can say that the given function is differentiable, otherwise function does not differentiable. So this is the required formula f prime, the function f of z at f of z is differentiable at z naught, যেটা আমরা অ্যানালিটিক ফাংশন আগে ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন ডেরিভেটিভের দেওয়ার জন্য সময় দেখলাম। f of z minus f of z naught divided by z minus z naught. So আমরা 0 পয়েন্টের রেসপেক্টে যদি লিখি f prime z equals to limit z tends to z naught f of z minus f of 0 divided by z. তো limit z tends to 0, z এর ভ্যালু হলো 1 by x plus iy, আর f of z এর ভ্যালু এটা, আর f of 0 এর ভ্যালু তো আমরা জানি যে f of 0, f of 0 এর ভ্যালু 0 এই যে এখানে, f of 0 equals to 0, f of 0 equals to 0 when z equals to 0. সো এখন দেখো আমরা দুইটা ডিফারেন্ট পাথ কনসিডার করেছি, y equals to x, এটা কি রিপ্রেজেন্ট করে? y equals to x কি রিপ্রেজেন্ট করে? সরলরেখা স্যার। সরলরেখা তো রিপ্রেজেন্ট করে, এটা মানে অরিজিন দিয়ে পাস করে স্ট্রেট লাইন হবে, তাই না? তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি z equals to কি x plus iy না, এখন আমরা যদি y equals to x পাথ কনসিডার করি তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে তোমার x plus ix, তাই না? জি স্যার। বুঝুনি? এখন এখানে যদি x z tends to 0 হয় তাহলে x should be x tends to 0 লেখা যাবে না? জি স্যার, z টেন্ডস টু 0 হলো তো। তাহলে এই জাস্ট আগের ইকুয়েশনে যে x, আগের ইকুয়েশনে y রিপ্লেসমেন্টে x সাবস্টিটিউট করেছে, সিম্পলিফাই করে দেখো যে এই টাইপের একটা ভ্যালু আসছে, ঠিক আছে, f prime 0 equals to this. আবার
আরেকটা ডিফারেন্ট পাথ কনসিডার করেছে y ইকুয়ালস টু 0। এটা কি রিপ্রেজেন্ট করে? y ইকুয়ালস টু 0 সে হচ্ছে মানে অরিজিনে হচ্ছে x অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে না? জি স্যার এক্স এক্সিস কে x অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে। সো দেখো এটা যদি z ইজ ইকুয়াল টু x প্লাস i y হয়, তাহলে এখানে তোমার y এর ভ্যালু 0, তাহলে কি আসবে? z ইকুয়ালস টু x আসবে না? তো when z টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 হবে না? বুঝনি? জি স্যার জি স্যার বুঝতে তাহলে পেরেছি। এই সিম্পলিফাই করে এটাকে 1 প্লাস i আসছে। তাহলে এই দুইটা ভ্যালু কি ইকুয়াল? না না স্যার। স্যার ইকুয়াল না। Then so that we can say that the given function does not differentiable. Very simple. Differentiable হতো কখন বলো তো? যে আমরা এই যে দুইটা ডিফারেন্ট পাথ কনসিডার করেছি y equals to x and y equals to 0, এই ডিফারেন্ট পাথ কনসিডার করেছি, যদি ডিফারেন্ট পাথ কনসিডার করার পরেও ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়াল আসতো, দেন উই ক্যান সে দ্যাট দ্য গিভেন ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। এখন কারো মনে হয়েছে স্যার আপনি y ইকুয়ালস টু x কনসিডার করেছেন, আমি y ইজ ইকুয়াল টু x স্কয়ার কনসিডার করব, তাতেও প্রবলেম হবে, বুঝনি? জি স্যার মানে আমরা মানে যে কোনো ভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে y ইকুয়ালস টু x ধরে করা আছে, তুমি y ইকুয়ালস টু x স্কয়ার, এটাও তো আমাদের, এটা কি প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে না টু ডাইমেনশনাল প্লেনে? সেটাও তো একটা পাথ। জি স্যার এক্স্যাক্টলি। হ্যাঁ, তো কেউ যদি এই পাথ কনসিডার করে তাতেও হবে। আবার কেউ যদি এখানে y ইকুয়ালস টু 0 দেওয়া আছে, কেউ যদি x ইজ ইকুয়াল টু 1 ধরে, x ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু 1 এটাও তো পাথ, y অ্যাক্সিস এ প্যারালাল স্টেলেন ইকুয়েশন না? জি স্যার এটাও একটা পার্ট। তাতেও প্রবলেম হবে। আলটিমেটলি তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু তো আসবেই, এন্ড সেই দুইটা ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়াল কিনা সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যদি ইকুয়াল না আসে তাহলে সরি, ইকুয়াল না আসলে সেটা আমাদের ডিফারেন্সিয়েবল হবে না, আর ইকুয়াল আসলে ডিফারেন্সিয়েবল হবে। এই যে দেখো এখানে বলা আছে from equation we conclude that f and z is not unique. Unique মানে কি? যে both are not equal, that is the values of f and z are not as same as z tends to 0 along the different paths, so f and z does not exist at the origin. ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো যেহেতু রিভিউ ক্লাস, হ্যাঁ, এত বড় প্রবলেম এক্সামে আসবে না কোনো, এখন তোমরা চাইলে করতে পারো, না চাইলে করার দরকার নেই। বুঝতে পারছো কথা? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ, এখান থেকে হচ্ছে, যেমন স্যার এখানে বললো যে হচ্ছে কন্টিনিউয়াস কিনা চেক করতে, দেন হচ্ছে সো এরকম করে কি আমাদের মানে পার্ট কি আসতে পারে যে মানে কন্টিনিউয়াস কিনা পার্ট চেক করতে, মানে অ্যানালিটিক ফাংশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি টাইপের আছে অ্যাকচুয়ালি? আচ্ছা মানে অ্যানালাইটিক ফাংশন বলতে তোমার আমি কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের কথা বলি, হ্যাঁ। জি স্যার জি স্যার। তো কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের ফার্স্ট পার্টটুকু যেটা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি, ডি মোইভার্স থিওরাম শিখবে, ডি মোইভার্স থিওরাম ইউজ করে একটা কমপ্লেক্স ভ্যালুড ইকুয়েশনের রুটস ফাইন্ড আউট করবে, ঠিক আছে? এটা একটা প্রশ্ন। জি আমি স্যার আবার বলছি, ডি মোইভার্স থিওরামের স্টেটমেন্ট শিখবে, ডি মোইভার্স থিওরাম ইউজ করে একটা কমপ্লেক্স ভ্যালুড ইকুয়েশনের রুটস ফাইন্ড আউট করবে, এটা একটা কোশ্চেন। তারপর ডিফারেন্ট টাইপস অফ ডেফিনেশন শিখবে, অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন শিখবে, এন্টায়ার ফাংশনের ডেফিনেশন শিখবে, হারমোনিক ফাংশনের ডেফিনেশন শিখবে, কনজুগেট হারমোনিক ফাংশনের ডেফিনেশন শিখবে, আর সিঙ্গুলারিটি ডেফিনেশন শিখবে। শেখা যাবে? জি স্যার শেখা যাচ্ছে। হুম। আর কস, এখানে এমন প্রশ্ন হতে স্যার পারে যে আরেকবার ডেফিনিশন গুলো স্যার আরেক ডেফিনেশন হলো অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন, যেটা আমরা শুরুতে ডিসকাস করেছিলাম। তারপর এন্টায়ার ফাংশনের ডেফিনেশন, তারপর হারমোনিক ফাংশনের ডেফিনেশন। হারমোনিক ফাংশনের ডেফিনেশনটা আমরা জানি যে এটা ল্যাপ্লাসেস ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। এখন তোমাকে হারমোনিক ফাংশনের ডেফিনেশন শিখতে হলে ল্যাপ্লাসেস ইকুয়েশনটা কি সেটাও তো শিখতে হবে, কনসিকোয়েন্স না? জি স্যার এক্স্যাক্টলি। কনজুগেট হারমোনিক ফাংশনের ডেফিনেশন শিখতে হবে, আর কসি রাইমান ইকুয়েশনস শিখতে হবে। কসি রাইমান ইকুয়েশন না শিখলে আলটিমেটলি প্রবলেম গুলো করতে পারবে না। আর যে টাইপের একটা প্রবলেম করিয়েছিলাম আমরা, যে ইউ দেওয়া থাকবে, আমাদের ভি ফাইন্ড আউট করে এফ অফ জেড অ্যানালাইটিক কিনা সেটা কনস্ট্রাক্ট করতে হবে।
জি স্যার, অ্যানালিটিক ফাংশন একই কিছু। হ্যাঁ হ্যাঁ সেটা। তো এখান থেকে কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা সেট আসবে, যেটা একদম ইজি সেট বলা যায়। তো এক্সাম্পল 7 যেটা দেখিয়েছি সেটা হয়তো বা টোটাল প্রবলেম আসবে না, সেটা হয়তো বা পার্ট বাই পার্ট আকারে আসতে পারে। হ্যাঁ, না আসার চান্সও বেশি। আমাদেরকে বিসি স্যার বলে দিয়েছে যে আপনারা রিভিউ ক্লাসটা এমন ক্লাস হবে যে আপনাদের আগে যে কোশ্চেন, তোমরা তো এটা জানো, এটা শুনেছো মনে হয় নাকি, যে আমরা আগে যে কোশ্চেন করেছি সেই কোশ্চেনে তোমাদের পরীক্ষা হচ্ছে না। এরকম শুনেছি, মানে কনফার্ম কিছু শুনিনি, বাট এরকম শুনতে পেয়েছি যে হচ্ছে সম্ভবত রিভিউ ক্লাসের উপর ডিপেন্ড করে আর কি নতুন করে কোশ্চেন সেট করা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো রিভিউ ক্লাসে যে এক্সাম্পল 7 এর কথা বলেছি, তো এক প্রকার ধরেই নিতে পারো যে এক্সাম্পল 7 টাইপের কোনো প্রবলেম আসবে না, যেহেতু দিয়েছি। খুবই ইজি প্রবলেম। অনুপ স্যারের এটা খুব পছন্দের প্রবলেম ছিল, এই যে এক্সাম্পল 7, এই কারণে দিয়েছিলাম। ঠিক আছে, এক্সাম্পল 7 বুঝতে অসুবিধা হয়নি তো? না স্যার, আর কিছু টার্ম যেগুলো বুঝিনি ওগুলো স্যার এখন বুঝতে এটা পারছি। এটা হ্যাঁ, এটা তুমি যদি এখন বইও না দেখো, আর যদি অ্যানালিটিক ফাংশনের কনসেপ্ট থাকে এবং কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি কনসেপ্ট থাকে, তাহলে এটা তুমি নিজে থেকেও এস্টাবলিশ করে ফেলতে পারবে। স্যার তারপর ডি মোয়েবার্স থেকে স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ, ডি মোয়েবার্স হচ্ছে যখন রুট ফাইন্ড আউট করতে বলে, আমরা হ্যাঁ, তো স্যার হচ্ছে ফার্স্টে জেনারেল ইকুয়েশনটা ডেভেলপ করি, মানে সাপোজ n ইকুয়ালস টু আমরা বলে দিই যে 0 1 2 হতে পারে। তো কখন হচ্ছে স্যার n এর ভ্যালু গুলো বসে ফাইনাল ভ্যালু গুলো দেখাবো, না না, এটা এটা হ্যাঁ, সফটওয়্যার এটা কোডে আমরা দেখাবো। এক্সামিনাররা মার্কস কেটে দেয়। তুমি যে অনেকে হ্যাঁ জেনারেল যেই রুটসটা আসছে সেখানে রেজাল্ট লিখে দেয়, কিন্তু না, জেনারেল রুটস এ রেজাল্ট লিখা যাবে না। সে ধরো 4টা রুটস, তো এন এর ভ্যালু 0 1 2 3 সাবস্টিটিউট করতে হবে। তাহলে এন এর ভ্যালু 0 সাবস্টিটিউট করলে জেড এর ভ্যালু কত আসবে, 1 সাবস্টিটিউট করলে কত আসবে, 2 সাবস্টিটিউট করলে কত আসবে, 3 সাবস্টিটিউট করলে কত আসবে, আসলে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেজাল্টটা লিখে দিই। বুঝতে পারছো? আমি জি দেখাবো। স্যার, এটাই আর কি কনফিউশনে ছিলাম যে মানে কখন আসলে ভ্যালু গুলো দেখবো। So, এই যে আমি একটু দেখাই। হ্যাঁ, যে ধরো এই যে এখানে একটা কমপ্লেক্স ভ্যালুর কমপ্লেক্স নাম্বার রুটস ফাইন্ড আউট করা আছে। দেখো এখানে, এই যে এখানে যেহেতু 1/3, তার মানে তিনটা রুট আসবে এবং k = 0 1 2, এই তিনটা ভ্যালুর জন্য তিনটা রুট পাবে। এখন কেউ দেখা যায় যে এখানে আনসার লিখে দেয়, তো এখানে আনসার লিখলে হয়তো বা সে মার্কস তো ডেফিনেটলি পাবেই, ফুল মার্কস পাবে না। তখন তাকে সিরিয়ালি k = 0 এর জন্য একটা রুট আসবে, k = 1 এর জন্য আরেকটা রুট আসবে, k = 2 এর জন্য আরেকটা রুট আসবে, আসলে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আনসার লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। এটাই আর কি মানে কনফিউশন লাগতেছিল যে মানে এখানে কোনটা মানে কোনটা। তোমার যে ভুল হবে বিষয়টা সেটা না, এটা এক্সামিনার যেহেতু এক একজন এক্সামিনার এক এক ভাবে খাতা দেখে, সো এক্সামিনার তুমি এভাবে না লিখার কারণে এক্সামিনার মার্কস ডিডিউস করে দিতে পারে। সো রিস্কে যাওয়ার দরকার কি? তুমি জাস্ট করসপন্ডিং ভ্যালুর জন্য ভ্যালু সাবস্টিটিউট করবে। যেমন এই 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 প্রবলেমটা দেখো, এখানে জাস্ট ভ্যালু গুলো দিয়েছে যে আমরা k = 0 1 2 3 সাবস্টিটিউট করলে রুটস গুলো পাবো, বাট আলটিমেটলি রুটস গুলো ফাইন্ড আউট করা নেই। সো জাস্ট এই ভ্যালু গুলো ফাইন্ড আউট করে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের রুটস কেমন আসবে সেটা লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেজাল্ট লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর সিঙ্গুলারিটি না, জি স্যার, সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি। সিঙ্গুলার পয়েন্ট তো জানো যে কোন একটা কমপ্লেক্স ফাংশন যে পয়েন্টে অ্যানালাইটিক হবে না, বা যে পয়েন্টে ফাংশনের ভ্যালু থাকবে না, সেই পয়েন্টটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এখন বলো তো f of z = z² + 1, এই ফাংশনের সিঙ্গুলারিটি কত হবে? স্যার প্লাস মাইনাস আই। +-i। তার মানে প্রশ্ন হলো যে কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন যে পয়েন্টে
অ্যানালাইটিক হবে না, দ্যাট মিন্স যে পয়েন্টে ফাংশনের ভ্যালু এক্সিস্ট হবে না সেই পয়েন্টটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট। সো আমরা জানি যে f of z equals to 1 by z square plus 1 is a rational function. So rational function is undefined when the denominator is equals to 0. So that z square plus 1 equals to 0. So z equals to plus minus I. So for z is equals to plus minus I, the given function is undefined. So that z is equal to plus minus I is the singular point of the function f of z. ঠিক আছে? জি স্যার। ওকে। এখন ক্লাসিফিকেশন শেখার আগে বলো তো যে তোমরা কি লরেন্ট এক্সপেনশন জানো? লরেন্ট এক্সপেনশন শুনে আসছো? স্যার এটা হচ্ছে জি স্যার, মানে কিছু দেখছিলাম বাট মানে খুব ভালোভাবে এটা মনে নেই স্যার। আচ্ছা, ডিলেটেড নেইবারহুড জানো? ডিলেটেড নেইবারহুড। না স্যার। আচ্ছা, এই বিষয়গুলো তো আমাদের শিখতে হবে। আচ্ছা, আমি বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা জাস্ট ডিলেটেড নেইবারহুড কি হবে সেটা। নেইবারহুড তো জানো, জি স্যার। সে আমরা লিখছি, দেখো ডিলেটেড নেইবারহুড এনবিডি। সে এই z minus z naught less than delta represents the neighborhood of z naught না? এটাতে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, তো এই z minus z naught, তার মানে এটা যদি আমরা একটা সার্কেল কনসিডার করি and this is z naught, তাহলে এই পয়েন্ট গুলো কি হবে আমাদের? z naught এর নেইবারহুড না? জি স্যার। জেড নোট তাহলে এই ডিলেটেড নেইবারহুড কি হবে? তাহলে এই যে টোটাল সেটটা আছে না, এই এটা তো আমাদের এটা হলো আমাদের গিভেন পয়েন্ট z নট। তাহলে এই স্মল রেডিয়াসে এই z নটের যে সারাউন্ডিংস পয়েন্ট গুলো, এগুলোই হলো আমাদের নেইবারহুড অফ z নট। তাহলে এখন বলতে পারো স্যার ডিলেটেড নেইবারহুড কি হবে? তাহলে ডিলেটেড নেইবারহুড কি হবে? এই z নট এক্সেপ্ট z নট ছাড়া যে নেইবারহুড গুলো থাকবে সেগুলো হবে ডিলেটেড নেইবারহুড। বুঝতে পারছো? স্যার আরেকবার। হ্যাঁ, এটা তো আমরা আগেই ডিসকাস করে আসি। অ্যাবসোলিউট ভ্যালু অফ z minus z naught less than delta represents a neighborhood of the point z naught, যেটা আমরা গ্রাফিক্যালি দেখেছি। এখন এই যে পার্টিকুলার পয়েন্ট, যেটাকে আমি যে পয়েন্টের রেসপেক্টে নেইবারহুড ফাইন্ড আউট করেছি, সেই পয়েন্টটা ছাড়া যে নেইবারহুডের সেটটা পাবে সেই সেটটাকে বলা হবে ডিলেটেড নেইবারহুড। এবার বুঝতে পারছো? এক্সাম্পল দিব আমি। মানে স্যার জেড নোট পয়েন্টটা ছাড়া হচ্ছে বাকি যে মানে পয়েন্টগুলো আছে সেগুলো হবে ডিলেটেড নেইবারহুড। বুঝোনি? ভেরি জি স্যার, সিম্পল। বুঝতে পেরেছি। মানে এটা তো আমাদের টোটাল নেইবারহুড, তাই না? ইনক্লুডিং জেড নট। জি স্যার, ইনক্লুডিং জেড নোট হচ্ছে পুরো। Excluding z naught, this set is the dilated neighborhood. Very simple. বুঝতে পারছো ডিলেটেড নেইবারহুড? জি স্যার, এখন বুঝতে পেরেছি। ওকে, তার মানে এই সিঙ্গুলারিটির দুইটা ক্লাসিফিকেশন আছে। সিঙ্গুলারিটি সেটা হলো যে আইসোলেটেড সিঙ্গুলারিটি এন্ড নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। নন আইসোলেটেড সিঙ্গুলারিটি, হ্যাঁ। সো কোন একটা ফাংশন যদি z নট, তার মানে f of z is said to be an analytic function and z naught is the isolated singularity of f of z if the given function is analytic, in some dilated neighborhood of z naught. বুঝতে পারছো কি? There are two types of singularity: isolated singularity and non-isolated singularity. So f of z is the given function and z naught is said to be an isolated singularity of the function f of z if the function is analytic in some dilated neighborhood of z naught. So that z naught is the isolated singularity. Example দিব? জি স্যার, আচ্ছা, এক্সাম্পল এখন বলো তো এই f of z is equal to 1 by z minus 1 এই ফাংশনের ক্ষেত্রে সিঙ্গুলারিটি কি হবে? 1 হবে স্যার। z is equal to 1 এর জন্য ফাংশন আনডিফাইন্ড না?
So z is equal to 1 is the singularity of the function f of z. এটাতে কারো সমস্যা আছে? না স্যার। নেই। তার মানে এই z is equal to 1 কে আইসোলেটেড সিঙ্গুলারিটি কখন বলবো? তাহলে এই z is equal to 1 এর জন্য তুমি নেইবারহুড ড্র করো। This is z is equal to 1 and these are the neighborhood of the function f of z. এখন এই ফাংশনটা কোন পয়েন্টে আনডিফাইন্ড? z is equal to 1 পয়েন্টে আনডিফাইন্ড না? 1 এই z is equal to 1 পয়েন্ট আনডিফাইন্ড। তাহলে এই যে z is equal to 1 এর যে নেইবারহুড, এই নেইবারহুড এর ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক না? জি স্যার, বাকি পয়েন্টগুলো তো অ্যানালাইটিক। মানে এই z is equal to 1 এর ডিলেটেড নেইবারহুডে ফাংশনটা অ্যানালাইটিক কিনা? জি স্যার, অ্যানালাইটিক। এইজন্য আমরা ডিলেটেড নেইবারহুডটা আগে ডিসকাস করেছিলাম। সো এখানে ডিলেটেড নেইবারহুড কি হবে? all points excluding z is equal to 1. সো এটা এই ফাংশনটা যেহেতু z is equal to 1 এর ডিলেটেড নেইবারহুডের রেসপেক্টে অ্যানালাইটিক, so that z is equal to 1 is an isolated singularity. বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। আর নন আইসোলেটেড সিঙ্গুলারিটি হলো যে এই সিঙ্গুলারিটি which is not isolated is called non isolated singularity. তার মানে যদি more than one singularity exists থাকে, then we can say that the function has non isolated singularity. So দেখো f of z is equal to ln z. তাহলে এই ফাংশনটা কখন আনডিফাইন্ড হবে বলো তো? এই ফাংশনটা কখন আনডিফাইন্ড হবে? এগুলো তো ডোমেন z is equal to 0 জন্য ডিফাইন, ln 0 মানে কি আনডিফাইন্ড না? জি স্যার, মানে log 0 এর জন্য হচ্ছে আনডিফাইন্ড হবে। আনডিফাইন্ড। তারপর z is equal to -1 এর জন্য আনডিফাইন্ড হবে না? ক্যালকুলেটর ইউজ করে দেখো। z is equal to -2 এর জন্য কি হবে? আনডিফাইন্ড হবে না? তার মানে এই ফাংশনের রেসপেক্টে সিঙ্গুলারিটি কি হবে? -ইনফিনিটি থেকে ইনক্লুডিং 0 না? এই সেটটা হবে না? জি স্যার, টোটাল সেটটা হবে। টোটাল সেটটা হবে সিঙ্গুলারিটি অফ f of z. এখন ধরো এই তুমি 0 পয়েন্টের রেসপেক্টে নেইবারহুড ড্র করো, হ্যাঁ? দিস ইজ 0, দিস ইজ 0, সো 0 পয়েন্টের রেসপেক্টে স্মল রেডিয়াসে নেইবারহুড কনসিডার করো। সো এই পয়েন্টগুলোর জন্য তোমার ফাংশন আনডিফাইন্ড হচ্ছে না? জি স্যার, নেগেটিভ পয়েন্টগুলোর জন্য। তাহলে z is equal to 0 কেন আইসোলেটেড না? কারণ এই z is equal to 0 যে নেইবারহুড থাকবে সেই নেইবারহুডের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক হতে হবে, কিন্তু এই পয়েন্টে কি অ্যানালাইটিক? না স্যার, এই পয়েন্টগুলোতে অ্যানালাইটিক। That's why these are the non-isolated singularity. এগুলো বুঝলে তোমরা জাস্ট ডেফিনিশন মুখস্থ করতে হবে না, নিজের মতো করে লিখতে পারবে। ঠিক আছে, মনে থাকবে? তারপরে there are three types of isolated singularity: removable singularity, pole, essential. তো রিমুভাল সিঙ্গুলারিটি, পোল, এসেনশিয়াল সিঙ্গুলারিটি ডিফাইন করতে হলে আমাদের লরেন্ট এক্সপানশন ইউজ করতে হবে। সো একটা ফাংশন, সব ফাংশনের যে লরেন্ট এক্সপানশন এক্সিস্ট হবে বিষয়টা সেটা না। লরেন্ট ফাংশন ওই ফাংশনের রেসপেক্টে এক্সিস্ট হবে যে ফাংশনের আইসোলেটেড সিঙ্গুলারিটি এক্সিস্ট থাকে। সো আমরা ধরে নিচ্ছি যে f of z is the given function and z naught is the isolated singularity of the f of z. So the Laurent expansion f of z equals to this. So Laurent expansion এর এই ফার্স্ট সিরিজটাকে বলা হবে রেগুলার পার্ট, আর সেকেন্ড পার্টটাকে বলা হবে প্রিন্সিপাল পার্ট। তার মানে z minus z naught এর পজিটিভ পাওয়ারস কে বলা হবে রেগুলার পার্ট, আর z minus z naught এর নেগেটিভ পাওয়ারস কে বলা হবে প্রিন্সিপাল পার্ট। দুইটা পার্ট, হ্যাঁ? মনে থাকবে না? মনে থাকবে? হ্যালো, শুনতে পাচ্ছ কথা? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা তো আগে বলেছি যে আইসোলেটেড সিঙ্গুলারিটি তিনটা ক্লাসিফিকেশন: রিমুভাল সিঙ্গুলারিটি, পোল, এসেনশিয়াল সিঙ্গুলারিটি। তো এই রিমুভাল সিঙ্গুলারিটি, পোল এন্ড এসেনশিয়াল সিঙ্গুলারিটি ডিফাইন করতে হলে আমাদের লরেন্ট এক্সপানশন দিয়ে ডিফাইন করতে হবে। সো দ্য ফার্স্ট পার্ট অফ দ্য লরেন্ট এক্সপানশন ইজ দ্য রেগুলার পার্ট এন্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য প্রিন্সিপাল পার্ট। তাহলে এখন রিমুভাল সিঙ্গুলারিটি আসো, যে কি বলা আছে যে ইন সাম নেইবারহুড অফ an isolated singularity z naught if it has no principal part. তার মানে কোন একটা ফাংশনের ক্ষেত্রে যদি আইসোলেটেড সিঙ্গুলারিটি থাকে এবং ওই ফাংশনে যদি কোনো
প্রিন্সিপাল পার্ট না থাকে, প্রিন্সিপাল পার্ট মিন্স z এর নেগেটিভ পাওয়ারস যদি না থাকে, দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন হ্যাজ এ রিমুভাল সিঙ্গুলারিটি। তাহলে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে f of z is equal to sin z by z, তাহলে sin z কে এক্সপানশন করলে এটা আসবে 1 by z, 1 z দ্বারা ডিভাইড করলে এটা আসবে। তাহলে এখানে z এর কোনো নেগেটিভ পাওয়ারস আছে? না স্যার। তার মানে কোনো প্রিন্সিপাল পার্ট আছে এখানে? না পুরোটাই স্যার। রেগুলার পার্ট না? জি স্যার। তার মানে কোন একটা ফাংশনের রেসপেক্টে যদি শুধু অনলি রেগুলার পার্ট থাকে, তাহলে ওই সিঙ্গুলারিটিকে বলা হবে রিমুভাল সিঙ্গুলারিটি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হুম। অথবা যদি এখানে একটা সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে, অথবা যদি লিমিট এক্সিস্ট করে, যদি লিমিট এক্সিস্ট করে, দেন উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন হ্যাজ রিমুভাল সিঙ্গুলারিটি। ঠিক আছে, এই যে এখানে নোট আকারে লেখা আছে। পোল, কোন একটা ফাংশনের রেসপেক্টে আইসোলেটেড সিঙ্গুলারিটিকে পোল কখন বলা যাবে? সে f of z is equal to this is the regular part and this is the principal part. So the point z naught is called the pole of order m if m equals to 1. এই যে এখানে দেখো, if m equals to 1, that means the powers of z minus z naught is unit, then z naught is called the simple pole. If m z minus z naught to the power m, then z naught is pole of order m. এখানে যে এক্সাম্পল দেখো, তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা লরেন্জ এক্সপানশনের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে z minus 2, এটা পাওয়ার কত? 1, সো z is equal to 2 is the simple pole. আবার এখানে z minus 2, এটাকে যদি আমরা লরেন্ট এক্সপানশনের সাথে কম্পেয়ার করি, এখানে m এর ভ্যালু 2, সো z is equal to 1 is the repeated root or pole of order 2. তাহলে এটা কত আসবে? z equals to 2 is the pole of order 3. ঠিক আছে, আর essential singularity কি হবে? যে if the principal part of the Laurent expansion f of z in some dilated neighborhood contains infinitely many terms, তার মানে রিমুভাল সিঙ্গুলারিটিতে কোনো প্রিন্সিপাল পার্ট থাকা যাবে না, তোমার রেগুলার পার্ট থাকবে। আর এসেনশিয়াল সিঙ্গুলারিটিতে ইনফাইনাইট নাম্বারস অফ প্রিন্সিপাল পার্ট থাকবে। ঠিক আছে, তাহলে e to the power f of z equals to 1 by z, এখানে z equals to 0 জন্য 1 by 0 মানে ইনফিনিটি, e to the power infinity মানে ইনফিনিটি, so for z equals to 0 is the isolated singularity. So এই z equals to 0 টেস্ট করতে হবে যে যে essential singularity কিনা। so e to the power 1 by z কে এক্সপানশন করলে এটা আসবে। so this is 1 is the regular part and this is the principal part, and there are infinite number of negative powers of z, so that z is equal to 0 is the essential singularity. বুঝতে পারছো? জি স্যার। খুবই সিম্পল। তার মানে প্রথমে সিঙ্গুলারিটি ডিফাইন করতে হবে, দেন আইসোলেটেড সিঙ্গুলারিটি, নন আইসোলেটেড সিঙ্গুলারিটি তো আমরা জানি, দেন আইসোলেটেড সিঙ্গুলারিটি তিনটা ক্লাসিফিকেশন। রিমুভাল সিঙ্গুলারিটি যেখানে রেগুলার পার্ট থাকবে, প্রিন্সিপাল পার্ট থাকবে না। আর পোলে রেগুলার পার্ট এবং সিঙ্গুলার প্রিন্সিপাল পার্ট দুইটাই থাকবে, প্রিন্সিপাল পার্টের উপর ডিপেন্ড করে আমাদের পোল ফাইন্ড আউট করতে হয়। আর এসেনশিয়াল সিঙ্গুলারিটির ক্ষেত্রে রেগুলার পার্ট এবং প্রিন্সিপাল পার্ট থাকবে, বাট there are infinite numbers of negative powers of z, that means infinitely many terms of principal part. এখন যদি প্রশ্ন হয় যে তোমরা শুধু এখান থেকে সিঙ্গুলারিটি ডেফিনেশন শিখবে আর আইসোলেটেড নন আইসোলেটেড সিঙ্গুলারিটি ডেফিনেশন শিখবে, এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি যে বাকিগুলোর কথা বলছেন সেগুলো কি শেখাতে হবে না? সেগুলো ডেফিনেশন আকারে শেখার দরকার নেই। একটা ফাংশনের রেসপেক্টে পোল কত হবে বা একটা ফাংশনের রেসপেক্টে আইসোলেটেড সিঙ্গুলারিটি কি হবে সেটা তো এক্সাম্পল আকারে তোমাকে দেখাতে হবে। তার মানে বাকিগুলোর জন্য এক্সাম্পল গুলো শিখবো। বুঝতে পারছো? জি স্যার। আর এখানে তো খুবই সিম্পল ডেফিনেশন, যেহেতু পরে তিনটা ডেফিনেশন ডিফাইন করতে হলে সেম সিরিজের রেসপেক্টে ডিফাইন করতে হয়, সো আমরা একটা ডেফিনেশন শিখলে বাকিগুলো এমনিতেই লিখে যাবে। নেক্সট, আর কোনো কোশ্চেন?
তোমরা আমি যে প্রবলেম গুলো দিয়েছি আর তোমাদের কাছে যেহেতু সংশ্লিষ্ট যে বই আছে, তো তোমরা ওই জাস্ট কমপ্লেক্স ইন্টিগ্রেশনে যে কটা স্টেটমেন্টের কথা বলেছি, জাস্ট সেই স্টেটমেন্ট ইউজ করে যে প্রবলেম গুলো সলভ করা আছে, এক্সারসাইজ করার দরকার নেই, সলভ করা আছে সেই প্রবলেম গুলো দেখো। তারপর দুইটা বই যদি মার্চ করে দেখো, দেখবা যে সলভ প্রবলেমই হয়ে যাবে অনেকগুলো। সো আমার সাজেশন থাকবে যে তোমরা স্টেটমেন্টের সাথে কম্পেয়ার করে প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করো। আর কোনো প্রবলেম আছে? স্যার অ্যাকচুয়ালি একটা ছোট প্রবলেম যেটা আসলে লাস্ট ক্লাসে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, স্যার একটু যদি অ্যাপ্লিকেশনস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের পিডিএফটা একটু যেতাম তাহলে স্যার একটু দেখাতে পারতেন। অ্যাপ্লিকেশনস অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। জি স্যার, সেটা তো আচ্ছা, এটা শেষ করে দেই। রেসিডিউতে কারো কোনো প্রবলেম আছে? রেসিডিউ প্রবলেম কিন্তু 100% আসবে ভাই। প্রশ্নটা কিভাবে আসবে যে ডিফাইন রেসিডিউ এন্ড ফাইন্ড দ্য রেসিডিউ অফ দ্য ফলোইং ফাংশন, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা অথবা তোমার স্টেট রেসিডিউ থিওরাম আর কসি রেসিডিউ থিওরাম, find the integral value of the following function by using residue theorem. বুঝতে পারছো? সো রেসিডিউতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। রেসিডিউ প্রবলেম তো খুবই সিম্পল প্রবলেম। রেসিডিউ ডিফাইন করতে হলে জাস্ট আমাদের ফার্স্টলি পোল ফাইন্ড আউট করতে হবে, দেন পোলের রেসপেক্টে আমাদের যে দুইটা ফর্মুলা দিয়েছি, রেসিডিউ এট সিম্পল পোল এন্ড রেসিডিউ পোল অফ অর্ডার n, এই দুইটা ফর্মুলা মনে রাখলেই হবে। দেন আমাদের পোল ফাইন্ড আউট করে আমরা জানি যে পোলের রেসপেক্টে রেসিডিউ ফাইন্ড আউট করতে হবে। প্রবলেম নাই তো কারো? যেমন এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের যে সেটটা, সেটা ফার্স্ট সেট আসবে যে একটা স্টেটমেন্ট আসবে, সেকেন্ড সেট আসবে হলো যে তোমার কসিস থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম, কসি ইন্টিগ্রাল থিওরাম ফর ডেরিভেটিভ। এই তিনটা স্টেটমেন্ট ইউজ করে, মানে এই তিনটা স্টেটমেন্টে যে কোনো একটা স্টেটমেন্ট ইউজ করে একটা প্রবলেম আসবে। আর থার্ড প্রবলেমটা 100% রেসিডিউ থিওরাম রিলেটেড আসবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে কমপ্লেক্স ভেরিয়েবলস ক্লোজ করে দিব। আরেকটা প্রবলেম দেখাই আমি, সেটা হলো যে কনস্ট্রাকশন অফ অ্যানালাইটিক ফাংশন। আচ্ছা, কনস্ট্রাকশন অফ অ্যানালিটিক ফাংশন দেখো, এটা তো করা যাবে, এটা তো পলিনোমিয়াল ফাংশন তাই না? তারপর এই এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ডিরেক্টলি যেটা সাইন কস ইনভলভ সেগুলো করার দরকার নেই, যেগুলো এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনভলভ সেগুলো তোমরা একটু চেষ্টা করো। u ইকুয়ালস টু x টু দি পাওয়ার x cos y, y টু দি, এগুলো খুবই লেন্দি প্রবলেম। তারপরে প্রসিডিউর যেহেতু আমাদের জানা আছে, সো এগুলো করতে করলে তোমাদের অটোমেটিক মিলে যাবে, এগুলো করার চেষ্টা করো। তারপরে এটা করা যাবে, এটা করা যাবে, এটা এই 3 নাম্বার আর 4 নাম্বার প্রবলেম অলমোস্ট সিমিলার। 5 এটাও সিমিলার, 6 এই 6 নাম্বারও আমাদের 2 নাম্বার এবং 4 নাম্বারের মতো সিমিলার।
জাস্ট এখানে এই যে cos হাইপারবোলিক এবং sin হাইপারবোলিক যে ফাংশন গুলো আছে সেগুলো করার দরকার নেই। তারপর মানে যেটা করবে সেটা হলো যে পলিনোমিয়াল ফাংশন রেসপেক্টে করবে এবং এক্সপোনেনশিয়াল ফাংশন ইনভলভিং যে ফাংশন গুলো আছে সেগুলো করবে। ঠিক আছে? So applications of Laplace transformation for ordinary differential equation না? জি স্যার। হ্যাঁ বলো। স্যার একটু এক্সাম্পল 1 এই যে স্যার One. হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি প্রবলেমটা অনেক ছোট স্যার। আমরা যখন হচ্ছে ফার্স্টের দিকে এই টাইপের ম্যাথ করতাম তখন সাধারণত হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইউজ করে হচ্ছে ইকুয়েশন গুলো ডেভেলপ করতাম। তো হুম। এখানে যেমন হচ্ছে dy বাই dt মাইনাস 3y আছে। তো যদি এক্সামে এরকম আসে আমরা কি এই ইকুয়েশনটাকে হচ্ছে ক্যাপিটাল ওয়াই টাইম মাইনাস 3 ক্যাপিটাল ওয়াই এভাবে করে না হচ্ছে লিখতে না পারি? না 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 এটা জাস্ট ফর নোটেশন, নাথিং এলস। আমাদের যেমন গিভেন ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখন ডিফাইন করেছে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স এফ অফ টি কনসিডার করে আমরা স্মল এফ অফ এস পেয়েছি, তাই না? জি স্যার। আর এখানে আমাদের গিভেন ফাংশন ইন টার্মস অফ স্মল ওয়াই, সো আমরা ধরেই নিব যে যেহেতু স্মল ওয়াই ইজ এ ফাংশন অফ টি, সো স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে ক্যাপিটাল ওয়াই আসবে। এটা জাস্ট ফর নোটেশন, নাথিং এলস। এখন তোমার গিভেন প্রবলেম যদি ইন টার্মস অফ ক্যাপিটাল ওয়াই আসে and capital Y is a function of t, so আমরা ধরেই নিব যে ক্যাপিটাল Y কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে স্মল y আসবে যেটা ফাংশন অফ s আসবে। বুঝনি? জি স্যার বুঝতে পেরেছি এখন মানে 22 মানে এটা নোটেশন, নোটেশন, নাথিং এলস। তুমি এই যে dy বাই dt মাইনাস 3y ইকুয়ালস টু 0 এটা যদি তোমার প্রবলেমে থাকে এটাকে তুমি dy d ক্যাপিটাল Y বাই dt এটা লিখে প্রবলেম সলভ করা যাবে না ভাই, তোমাকে যেটা দেওয়া আছে সেটা ধরেই করতে হবে। আর এখানে যেহেতু আমাদের ফাংশন দেখে বোঝা যাচ্ছে যে স্মল ওয়াই ডিপেন্ডস অন টি, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট, টি ইজ ইন্ডিপেন্ডেন্ট, সো এই স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে এখন ভি তো ধরবা না, ধরবা কি ক্যাপিটাল ওয়াই। নরমালি ক্যাপিটাল ওয়াই ধরবা, বা যদি এটা এক্স আসতো তখন কি ধরতা, ক্যাপিটাল এক্স ধরতা, তাই না? জি স্যার এক্স্যাক্টলি। এরকম বিষয়টা। জি স্যার মানে এটা একটু কনফিউশনে ছিলাম না তো। না, টোটাল প্রবলেমটাকে চেঞ্জ করে দিয়ে প্রবলেম করা যাবে না। জি স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? তো এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এই দুই টাইপের প্রবলেম গুলো একটু শিখো। এখানে দেখো ব্র্যাকেটে ওয়াই এস লিখেছে, তুমি চাইলে যে এস নাও লিখতে পারো, কারণ আমরা তো জানি যে স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে যে ক্যাপিটাল ওয়াই আসবে সেটা শুড বি দ্য ফাংশন অফ এস, তো এখানে ব্র্যাকেটে এস লেখার দরকার নেই। জি স্যার ওকে। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? রিভিউ ক্লাস কতটুকু ইফেক্টিভ আমি জানি না, আদৌ ইফেক্টিভ কিনা। যতটুকু চেষ্টা করেছে, ঠিক আছে। তো কোশ্চেন প্যাটার্ন যদি তোমাদের মনে থাকে তাহলে ভালো। আর রিভিউ ক্লাসের উপরেই তোমাদের যেহেতু কোশ্চেন সেট করা হবে, সো রিভিউ ক্লাসে যা কিছু শেয়ার করেছে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আরেকবার বলবো কি শেষ? স্যার একটা ফাইনাল সামারি আকারে করে গেলে ফাইনাল, ভালো। আচ্ছা ফাইনাল সামারি বলি। হ্যাঁ, প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বলি। যদি ডেফিনেশনের কথা বলি তাহলে প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন শিখবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন শিখবে, কনভলিউশন থিওরাম স্টেটমেন্ট শিখবে। তার মানে এখানে থিওরিটিক্যাল কোশ্চেন কয়টা? তিনটা। ডেফিনেশন শেখা যাবে? জি স্যার। ওকে ফাইন। আচ্ছা, তারপর প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখানে যেহেতু আমাদের প্রবলেম আসবে, প্রবলেমের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রপার্টি মনে রাখতে হবে। তো যে কোন একটা তোমাদের জাস্ট শর্টকাট ওয়ে দেখাচ্ছি, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রপার্টিজ গুলো মনে রাখবে, জাস্ট সেটাকে রিভার্স যেটা আসবে সেটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো তোমার পিরিয়ডিক ফাংশনের যে প্রপার্টি আছে সেটা শিখবে, ঠিক আছে।
আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রপার্টি অ্যাপ্লাই করে যে এটা কয়টা প্রবলেম ছিল, এই প্যাটার্নের প্রবলেম গুলো শিখবা। ঠিক আছে, দেন তোমরা ওই যে আমি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেখিয়েছি, আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এন্ড ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, দুই টাইপের দুইটা প্রবলেম দেখিয়েছি। এই প্রবলেম গুলো দেখো, এটা বুঝে করতে পারলে যে কোনো টাইপের প্রবলেম করা যাবে। ঠিক আছে, তার মানে ল্যাপ্লাস নিয়ে আর কোনো কোশ্চেন নেই। এখন কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনে যে ডেফিনেশন গুলো শিখবে, অ্যানালিটিক ফাংশন, তারপর হারমোনিক ফাংশন, কনজুগেট হারমোনিক ফাংশন, তারপরে তোমার কসি রাইমান ইকুয়েশনস, তারপর সিঙ্গুলারিটি, আইসোলেটেড সিঙ্গুলারিটি আর নন আইসোলেটেড সিঙ্গুলারিটি। ঠিক আছে, এই ডেফিনেশন গুলো শিখবা। তারপর একটা ফাংশন দেয়া থাকবে, এটা টেস্ট করতে হবে যে ইজ ইট হারমোনিক। তারপর যদি হারমোনিক হয় তাহলে ফাইন্ড দ্য কনজুগেট হারমোনিক, and finally construct the analytic function f of z in terms of z by using Milne-Thomson method. Using Milne-Thomson method এটা দেওয়া থাকবে না। কিছু কিছু ফাংশনের রেসপেক্টে দেখা যাচ্ছে আমরা ওই z is equal to x plus iy প্রপার্টি অ্যাপ্লাই করলে, দেখো এটা কেন বললাম যে Milne-Thomson মেথড মেনশন করা থাকবে না, কারণ দেখা যাবে যে কোন একটা প্রবলেমে ইউ আর ভি এর ভ্যালু সাবস্টিটিউট করার পর z is equal to x plus iy চলে আসে। কারণ x plus iy equals to যদি আমরা z পুট করে দেই তাহলে এটা ফাংশনটা f of z in terms of z হয়ে যাচ্ছে। সো যে কোনো ওয়েতে করা যাবে, সো মিলনে থমসন মেথড ইউজ করাটা মোস্ট সুইটেবল। তারপর ডি ওয়েবার্স থিওরাম ইউজ করে রুট ফাইন্ড আউট করতে হবে। এটা হলো কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন। আর কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আমাদের কসিস থিওরাম শিখতে হবে, কসি ইন্টিগ্রাল থিওরাম শিখতে হবে, কসি ইন্টিগ্রাল থিওরাম ফর ডেরিভেটিভ এন্ড কসি রেসিডিউ থিওরাম, চারটাই কসি। ঠিক আছে, তাহলে এখানে ধরো তোমার কসিস থিওরাম আসছে, সো প্রবলেমটা আসতে পারে কসি ইন্টিগ্রাল থিওরামের উপর। ঠিক আছে, সো প্রত্যেকটাই শিখতে হবে তোমাকে। সো এই ফর্মুলা রিলেটেড স্টেটমেন্ট ইউজ করে আমাদের কমপ্লেক্স ভ্যালু ফাংশনের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা রেসিডিউর কথা বলি আমি। হ্যাঁ, অ্যাবসোলিউট ভ্যালু অফ z ইজ ইকুয়াল টু 2, এটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাবসোলিউট ভ্যালু অফ z ইজ ইকুয়াল টু 2, স্যার এটা হচ্ছে একটা সার্কেল যার সেন্টার হচ্ছে অরিজিন আর রেডিয়াস হচ্ছে 2। এখন কোন একটা ফাংশনের পোল যদি ধরো 1 আর 3 আসছে, তাহলে আমরা এই কন্ট্রোলের জন্য কোন পয়েন্টের রেসপেক্টে রেসিডিউ বের করব? 1 স্যার 1 এর জন্য। 1 এর জন্য, এটা জানো তো? জি স্যার, 3 তো হচ্ছে 3 তো সারাউন্ডিং এক্সটেরিয়র পয়েন্ট। জি স্যার। তো এই প্রবলেম গুলো করো। স্যার এমন টাইপের প্রবলেম তো হচ্ছে স্যার ওই যে কসের ক্ষেত্রে কসি থিওরামের ক্ষেত্রে তো স্যার হচ্ছে মানে অনেক টাইপ দেখতে পাবো। হ্যাঁ, আমি কসি রেসিডিউ হ্যাঁ হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, উনি এখন বাসায় নাই, উনি বাইরে আছে। আচ্ছা, ওনাকে আপনার কথা বলবো, আপনি ফোন দিয়েছিলেন। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে তোমাদের ম্যাথমেটিক্স 2 পার্ট বি নিয়ে? হ্যালো, আছে? না স্যার, আই গেস এখন আর তেমন কোশ্চেন নেই। আচ্ছা, যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে যদি কোনো পার্টিকুলার প্রবলেম অ্যারাইজ হয় তাহলে আমাকে জানালে হবে। আমার তো অ্যাভেলেবল টাইম, আর যদি তোমাদের কোনো সুইটেবল স্লট ফাঁকা থাকে তাহলে আমি ওই স্লটে একটা ক্লাস নিয়ে ফেলবো, আমার কোনো প্রবলেম নাই, যদি তোমাদের প্রবলেম থাকে। আর না থাকলে তো আলহামদুলিল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। জি স্যার, আপনিও ভালো থাকবেন আর দোয়া করবেন স্যার, যেহেতু মানে এতদিন পরে এক্সাম। অবশ্যই, কোশ্চেন তো আমাদের এখনো কন্ট্রোলার অফিস থেকে কোশ্চেন করার কথা বলেনি, তো হয়তো বা 31শে মে থেকে পরীক্ষা স্টার্ট হওয়ার কথা, মানে 31শে মে থেকে মনে রুটিন সার্কুলেট করার কথা, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। তো
ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ অডিট হওয়ার কিছু হবে না। তোমাদের আগের কোশ্চেনটা খুবই তোমাদের ইয়ের জন্য সুইটেবল ছিল। সোমবার পর ইফতারের পর সন্ধ্যার সময় এসে কথা বলবো আসলে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।